ভারতের কৃষির উপর নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র। ট্রাম্প আপনার এখন পাকিস্তানের সাথে একটা নেগোশিয়েট করে দিতে চায় ভারতের। এটা যদি করে তাহলে ট্রাম্পের নোবেল পাওয়াটা সহজ হয়। তখন আবার যুক্তরাষ্ট্রের সাথে চীনের সম্পর্ক ছিল মধুর। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আজকে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক বিশ্বজিৎ দত্ত ভৌমিক। বিশ্বদা, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ভারত আমেরিকার সম্পর্ক আসলে কোন দিকে যাচ্ছে? আচ্ছা, যেটা হচ্ছে যে বলা হচ্ছে কি, ভারত আমেরিকার সম্পর্ক বর্তমানে যে টানাপোড়েন চলছে সেটা তিনটা বিষয়ের উপরে টানাপোড়েন চলছে। তিনটা বিষয় কি? একটা হচ্ছে যে বাণিজ্যিক আলোচনা, 2 নাম্বার হচ্ছে রাশিয়া থেকে জ্বালানি কেনা, এবং 3 নাম্বার হচ্ছে পাকিস্তানের সাথে সম্পর্ক যুক্তরাষ্ট্রের। আচ্ছা, এই তো এখন এই তিনটা আমরা মোটা দাগে ভারত বলছে, কিন্তু দেখেন বিহাইন্ড দ্য সিন কি আরো কিছু আছে? এটা কি একবারও কল্পনা করেছেন? সেটাই, কারণ আমি যে ভারতীয় গণমাধ্যমগুলো, হ্যাঁ, এইগুলার যে প্রতিবেদনগুলো, ওটা দেখে আমার কাছে মনে হয়েছে পিছনে আরো কিছু আছে। আচ্ছা আচ্ছা, অর্থাৎ ভারতের যে কৃষি ভারতের কৃষির উপর নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র, ইভেন বাংলাদেশেরও। এখন যুক্তরাষ্ট্রের সিস্টেমটা অন্যরকম, এবং সেটা যে কোনো দেশের কারণে অস্বস্তিকর। কীরকম? যে আমার দেশ থেকে বীজ নিতে হবে, আমার দেশ থেকে সার নিতে হবে, হুকুম। এই যে হুকুম, এখন আমি যে এক জায়গায় পাবো 20 টাকায়, আপনার ভয়ে আমার যদি আপনার কাছ থেকে 50 টাকা নিতে হয়, এই চাপটা তো আলটিমেটলি আমার কৃষকের উপর। 30 টাকা। হ্যাঁ, এখন আসি এই কথাটা এই জন্যই বললাম যে দেখেন, জয়শঙ্কর কিন্তু একটা কথা স্পষ্ট করেছে যে রেড লাইন মানে হচ্ছে কৃষক সুরক্ষা, ক্ষুদ্র উৎপাদকদের সুরক্ষায় যে নীতি ভারতের, ওদের স্বার্থে যেগুলা, তাদের ক্ষুদ্র উৎপাদক এবং কৃষকের স্বার্থ বিরোধী এমন কিছু উদ্যোগ ভারত নেবে না যা যুক্তরাষ্ট্র চায়। তার মানেটা কি দাঁড়ালো? তার মানে হচ্ছে যুক্তরাষ্ট্র এইখানেও, হ্যাঁ, সেটা সরাসরি হোক আর টেকনিক্যালি হোক, এইখানে কিন্তু যুক্তরাষ্ট্র ছায়া একটা ফেলেছে। এই জিনিস কিন্তু ভারত বুঝতে পেরেছে। আচ্ছা, কি আপনার এই যে আপনার কৃষি উৎপাদন বললেন, এটার সাথে সাথে কি দুগ্ধজাত তো আপনার মনে কোনো টোপ ফেলেছিল না? এটা তো এইখানেই চলে আসবে, ক্ষুদ্র উৎপাদকের মধ্যে তো এটা চলে আসবে। এখন দেখেন যে এই নজরটা কিন্তু ভারতের আমেরিকার এই নজরটা কিন্তু আজকের না, এইটা কিন্তু 60-এর দশকে ভারতে যখন খাদ্য সংকট ছিল, তখন যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি করত ভারত। যুক্তরাষ্ট্র তখন একটু সুবিধা দিত। এটা কিছুদিন দেওয়ার পরেই যুক্তরাষ্ট্র হচ্ছে ভারতের পররাষ্ট্র নীতিতে হস্তক্ষেপ করতে চাইল। এই জিনিসটা নজরে আসে ভারতের তৎকালীন যে প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী তার, ঠিক আছে? তখন থেকেই এই ভারত আমেরিকার সম্পর্কের যে অম্লমধুর টানাপোড়েন এইটা চলতেছে। অম্লমধুর বলা যাবে না এই কারণ হচ্ছে কি, ভারত আমেরিকার যে সম্পর্ক, এটা হচ্ছে ভারতবর্ষ আমেরিকার যে সম্পর্ক, ওইখান থেকে আপনাকে টানতে হবে। দ্যাট ইজ 1792 সন থেকে যদি আপনি ইতিহাস ঘাটেন, তাহলে হচ্ছে আপনি বুঝতে পারবেন যে ভারতের সাথে আমেরিকার সম্পর্ক কতদিন ভালো ছিল আর কতদিন খারাপ ছিল। হ্যাঁ, এটা দুইটা দেশ ধরলে হবে না, পুরো ভারতবর্ষ আর মার্কিন যুক্তরাষ্ট্র। এইটা একটা বিষয়। এখন দেখেন 2 নম্বরে চলে যায়। এখন আমরা যাই যে রাশিয়া থেকে জ্বালানি আমদানি। রাশিয়া থেকে জ্বালানি আমদানি, ধরেন ভারত যে জ্বালানি আমদানি করছে রাশিয়া থেকে, এই জ্বালানি কি ইউরোপীয় ইউনিয়নের বেঁধে দেওয়া দামে আমদানি করছে, অর্ধেক দামে। হ্যাঁ, মানে এই অর্ধেক দামটাই তো ইউরোপীয় ইউনিয়ন বেঁধে দিয়েছে। তো সেই দামে আমদানি করছে, তাই তো? একই দামে তো ইউরোপীয় ইউনিয়নও আমদানি করছে, রাইট? হ্যাঁ, সাথে চীনও কিনছে না, যুক্তরাষ্ট্রও কিনছে। তাহলে ওদের কোনো বিষয়টা হচ্ছে, তাহলে কি এটা কি দ্বিমুখী আচরণ হয়ে গেল না বিষয়টা? কারণ হচ্ছে, আমি আপনাকে বলি যে ইউরোপীয় ইউনিয়নের ক্ষেত্রে কর হচ্ছে ফ্ল্যাট 15%, 15%। ভারতের ক্ষেত্রে 50%। চীনের তো আলোচনা চলছে
চীনেরটা তো কার্যকর করার সাহস পাচ্ছে না, 90 দিন আরো এক্সটেন্ড করা হয়েছে, আরো এক্সটেন্ড করেছে। এখন যেটা হচ্ছে যে চীনের উপরে তো 145%, চীন পাল্টা আরোপ করছে 125%। তারপরে এটা বন্ধ হয়েছে। আপনি দ্বিমুখী বলেন, আমি তো ত্রিমুখী বলবো। আপনার চীন, ইউরোপিয়ান ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র তারা কিনলে দোষ নাই, ভারত কিনলে দোষ। এই যে করের বোঝা, এই করের বোঝা তো যুক্তরাষ্ট্রের নাগরিকদের ঘাড়েই চাপবে, তাই না? বিষয়টা তো তাই। কারণ যখন ভারতীয় পণ্যে বা চীনের পণ্যে বা বাংলাদেশের পণ্যে যখন ট্যাক্স বাড়বে, বাংলাদেশি উৎপাদকরা তখন কি করবে? পণ্যের দাম বাড়ায় দেবে। আর সেটা তো মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকই কিনবেন নাকি? সেইটা তো ধরেন বাংলাদেশের পণ্য সবচেয়ে বেশি জায়গায় কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্রে। তো সেই পণ্যটা গার্মেন্টস শিল্প, ওষুধ শিল্প, তো এই পণ্যটা তো যখন দামটা বাড়বে তখন এটা তারাই বেশি দামে কিনবে। আমি জয়শঙ্করের রিপোর্টটা পড়ছিলাম, সেখানে কিন্তু আপনার যে পাকিস্তানের কথাও আসে। ট্রাম্প আপনার এখন পাকিস্তানের সাথে একটা নেগোশিয়েট করে দিতে চায় ভারতের। এটা কিন্তু জয়শঙ্করের মতামত কি এই বিষয়ে? এটা যদি করে তাহলে ট্রাম্পের নোবেল পাওয়াটা সহজ হয়, আরো সহজ হয়। এই যে আপনার এই যে ভারত পাকিস্তান যুদ্ধ ইস্যু, ঠিক আছে, ভারত পাকিস্তান যুদ্ধ ইস্যুতে আমরা 70% জিনিস কিন্তু আমরা পাইনি। আমরা এই একপাক্ষিক কথা দিয়ে কিন্তু পুরো নিউজ কভার করছি, এটা আপনাকে স্বীকার করতেই হবে, ঠিক আছে? ভারত কোনো কিছু স্পষ্ট করে নাই, হ্যাঁ, পাকিস্তানও অনেক কিছু স্পষ্ট করে নাই, ঠিক আছে? মাঝখানে কিছু কথা বলে ফেলছে কে? ট্রাম্প। যারা যুদ্ধ করছে তাদের পক্ষ থেকে আমরা ইনফরমেশন পেয়েছি কম, ইনফরমেশন পেয়েছি ট্রাম্পের পক্ষ থেকে। এই জায়গাটা আপনি তো স্বীকার করেন যে ট্রাম্প যখন টুইট করলো যে যুদ্ধ বন্ধ, তখন কিন্তু যুদ্ধ আলটিমেটলি থেমে গেছে। এটা থেমে যাওয়ার পরে টুইট করছে, থেমে যাওয়ার পরে। তার মানেটা কি দাঁড়ালো? তার মানে হচ্ছে নিশ্চয়ই দুই দেশের মধ্যে আগে নেগোসিয়েশন হয়েছে, এবং সেটা জানে মার্কিন যুক্তরাষ্ট্র। না, এটা তো জানবেই, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনীতি স্ট্রং। ইসলামাবাদে আলোচনা হোক আর নয়াদিল্লিতে আলোচনা হোক, সেটা তো তারা জানবেই, ঠিক আছে? তো এটার হচ্ছে কি, ট্রাম্প হচ্ছে হুট করে ক্রেডিটটা নিয়ে নিল আর কি, যে যদি ভারত না চাইতো তাহলে কি যুদ্ধবিরতি হইতো, যদি পাকিস্তান না চাইতো তাহলে কি যুদ্ধবিরতি হইতো? বিষয়টা তাই। এখন দেখেন যুক্তরাষ্ট্রের চাপে কিন্তু আগস্টে কিন্তু ভারতের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা কিন্তু রাশিয়া থেকে তেল কিনেনি, কিন্তু আপনার দেখেন সেপ্টেম্বর অক্টোবরে কিন্তু আবার তেল কিনেছে। তার মানেটা কি দাঁড়ালো? এখন দেখেন এইটা হচ্ছে দেখেন এই যে গত 2 সপ্তাহের মধ্যে ভারতের শীর্ষ 2 কূটনীতিক, একজন হচ্ছে কে? জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল হচ্ছে প্রথম যায় পুতিনের সাথে বৈঠক করেছে, দ্বিতীয়বার বৈঠক করেছে কে? জয়শঙ্কর, ভারতের পররাষ্ট্রমন্ত্রী। হ্যাঁ, তাদের দুইজনের কিন্তু কথার দেখেন একটা মিল আছে। এবং রাশিয়ার যে প্রথম উপপ্রধানমন্ত্রী বা পুতিন, হ্যাঁ, ডেনিস মান্টুরেভ, তার কথায়ও কিন্তু মিল আছে। সেই মিলটা কি? সেই মিলটা হচ্ছে ভারত এবং রাশিয়া দ্রুত একটা মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায়, মানে বিজনেস ফোরামের মতো আর, ঠিক আছে? মুক্ত বাণিজ্য চুক্তিটা হচ্ছে দ্বিপাক্ষিক চুক্তি। এইখানে হচ্ছে শুধু এই চুক্তিটা, এইখানে যাবতীয় বিষয়গুলো উঠে আসবে। এতে যেটা হবে, দ্বিপাক্ষিক বাণিজ্যে যে এখন যে বাধাগুলো আছে, যে এই দেশের চোখরাঙ্গানি, ওই দেশের চোখরাঙ্গানি, এই বাধাগুলো কিন্তু কেটে যাবে। এখন মজার বিষয় হচ্ছে এইটা যদি করে, হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে যুক্তরাষ্ট্র হচ্ছে বা এইখানে এই অংশটাতে যদি আপনি দেখবেন একটা জিনিস আছে এইখানে, যে জয়শঙ্করের যে কথা, তার কথা মোতাবেক যে সেইখানে সার এবং রাসায়নিক এই বিষয়গুলো উঠে আসবে। তার মানে আমরা একটু আগে যেটা বলছিলাম, এই জায়গায় কি যুক্তরাষ্ট্র ভাগ বসিয়েছে, হ্যাঁ, তো আপনি দেখেন কথাগুলো কিন্তু মিলে যাচ্ছে। তো শুনেন, পৃথিবীর যত বড় দেশ আছে, ঠিক আছে, তাদের কূটনীতি তত স্ট্রং, ঠিক আছে? ওই যে ভারতে কি করতে পারে যুক্তরাষ্ট্র, কোন দিকে আগাতে পারে, এটা যে ভারতে যেমন রুটম্যাপ করেছে, যায় দেখেন যে যুক্তরাষ্ট্র কিন্তু রুটম্যাপ করেছে। ভারত কি করছে? ভারত হচ্ছে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া সহ এইরকম যে দেশগুলো আছে, হ্যাঁ, মানে এশিয়ার পরাশক্তি, যারা এশিয়ার পরাশক্তিদেরকে নিয়ে জোট গঠন করছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, হ্যাঁ, যে ভারত হচ্ছে এখন যুক্তরাষ্ট্রের চেয়ে ব্রিক্সের দিকে কিন্তু নজর বেশি দিচ্ছে। ব্রিক্সের দিকে নজর বেশি দেওয়ার ফলে যেটা হচ্ছে যে আপনি
আফ্রিকার সবচেয়ে যেটা হচ্ছে বৃহৎ অর্থনীতির দেশ হচ্ছে দক্ষিণ আফ্রিকা, এইটা চলে আসছে। আপনার দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় অর্থনীতির দেশ ব্রাজিল, এইগুলা ভারতের সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে। ফলে যেটা হচ্ছে যে কৌশলে ভারত আগাচ্ছে, হ্যাঁ এতে যুক্তরাষ্ট্রের কৌশল কিন্তু ধরাশায়ী হয়ে যাবে। যুক্তরাষ্ট্রের দেখেন, যুক্তরাষ্ট্রের কিন্তু ইউরোপ কেন্দ্রিক। এখন আপনার এইটা কিন্তু আপনার অস্বীকার করার কোনো সুযোগ নাই যে পৃথিবীর বৃহৎ অর্থনীতির 4টা দেশের মধ্যে 3টা এশিয়া। কে দেখেন, দ্বিতীয় চীন, তৃতীয় জাপান, চতুর্থ ভারত। এখন দেখেন 3টাই কিন্তু ভারতের পক্ষে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেটা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ঘনিষ্ঠতা কিছুটা কিন্তু বাড়ার কারণে যেটা হয় যে ভারতের যে মাটি, ভারতের মাটিতে যুক্তরাষ্ট্রকে বিমান ঘাঁটি করার জন্য অনুমোদন দেয় ব্রিটিশরা। এটা কিন্তু আমরা এখনো আমাদের দেশে এখনো কিছু জায়গায় দেখবেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রানওয়ে আছে, এবং যেটা হচ্ছে ভারতেরও অনেক জায়গায় আছে, লালমনিরহাটে আছে, ফেনীতে আছে, আর বিভিন্ন জায়গায় আছে। এবং ওই যে মৌলভীবাজার এই দিক দিয়ে একটা জায়গায় তো এখনো হচ্ছে বিমানের ধ্বংসাবশেষ হচ্ছে 70% মাটির নিচে, কিন্তু 30% উপরে ভেসে আছে। এটা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে কিন্তু রিপোর্টও হয়েছে। এইটা একটা ফলে এই যে দেখেন 50-এর দশকে যেটা হচ্ছে 50-এর দশকে যখন সোভিয়েত ইউনিয়নের শীতল যুদ্ধ শুরু হয়, যেটা কোল্ড ওয়ার নামে পরিচিত, কোল্ড ওয়ার ঘিরে যেটা হচ্ছে ভারত তো তখন হচ্ছে যে সদ্য স্বাধীন হওয়া একটা দেশ, তখন হচ্ছে জওহরলাল নেহেরু হচ্ছে যে কাজটা করে সে হচ্ছে যে যেহেতু সদ্য স্বাধীন দেশ, আমরা হচ্ছে কোনো পক্ষে না গিয়ে নিরপেক্ষ থাকি, যে এই স্ট্র্যাটেজিটা কাজে লাগায় হচ্ছে জওহরলাল নেহেরু। কিন্তু যুক্তরাষ্ট্রের মনে তখন সন্দেহের দানা, তাহলে কি ভারত, কারণ যুক্তরাষ্ট্র তো জানে যে কি করতে হবে, ব্রিটিশরা দিছে, এখন ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হয়ে গেছে, এখন তাহলে তো নিশ্চয়ই ব্রিটিশদেরকে মানবে না, ব্রিটিশদের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো হচ্ছে। এখন যেটা হচ্ছে যে এই সময়টাতে হচ্ছে যে জওহরলাল নেহেরু যেটা করলো যে নিজেকে একটা আলাদা শক্তি হিসাবে তৈরি করার চেষ্টা করলো নিজেদেরকে। এই জায়গাটাতে ভারত হচ্ছে নিউট্রাল থাকলো, কিন্তু যুক্তরাষ্ট্র চিন্তা করলো কি যা ভারত মুখে নিউট্রাল বলছে, কিন্তু আসলে নিউট্রাল না, এরা বোধহয় রাশিয়ার পক্ষে কাজ করছে। ফলে যেটা হচ্ছে এই যে সন্দেহ যে চির ধরে, এই চির কিন্তু দিন দিন বাড়ে। যুক্তরাষ্ট্র মনে করে কি উপমহাদেশে মস্কোর প্রভাব বাড়ছে। আর এই কারণে যুক্তরাষ্ট্র হচ্ছে সিয়াটো চুক্তি এবং সেন্টু চুক্তি করে। সিয়াটো চুক্তি আর সেন্টু চুক্তি মানে বুঝুন তো, একটা হচ্ছে সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন, আর একটা হচ্ছে কি সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন। এই দুইটাতেই সদস্য করে পাকিস্তান, কিন্তু ভারতকে কিন্তু সদস্য করে নাই। এই কাহিনী হচ্ছে যে পাকিস্তান যুক্তরাষ্ট্রের কাছে চলে আসলো, আর ভারত যুক্তরাষ্ট্র থেকে কিছুটা দূরে সরে গেল। প্রমাণটা আমরা কিন্তু 62-তে যে ভারত চীন যুদ্ধ হয় সেই যুদ্ধে আমরা দেখতে পাই। সেইখানে নেহেরু গান্ধী কিন্তু আপনার যুক্তরাষ্ট্রের কাছে সামরিক সহযোগিতা চেয়েছিল, যুক্তরাষ্ট্র গড়িমসি করার পরও এই সহায়তা কিন্তু রাজি হয়েছিল, কিন্তু সেই সহায়তা আসলে যে তখন তো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিল হচ্ছে আপনার জন এফ কেনেডির সেই যে সহায়তা, এই সহায়তা কিন্তু ভারতে আইসা আর পৌঁছায় নাই। গড়িমসি করে তো যেটা হলো এর পরবর্তীতেই কিন্তু 65-র দশকে কিন্তু কি হয় যে রাশিয়ার সাথে ঘনিষ্ঠ বাড়াতে থাকে হচ্ছে ভারত, এবং এটার প্রতিফলনটা আমরা 71-এ দেখতে, 65 থেকে 71, 65-তে বাড়ানো শুরু করে, এবং সেইটা হচ্ছে আমরা 71-এও যায় যুদ্ধে, 71-এ যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমরা এটা দেখতে পাই। ভারত তো সরাসরি যুদ্ধ করেছে বাংলাদেশের সাথে, বাংলাদেশের হয়ে 23 দিন, আর বাকি সময় হচ্ছে কি সাপোর্ট দিয়েছে। তাহলে ইতিহাস যদি আমি আপনাকে 10 সেকেন্ডে শেষ করি, মার্কিন যুক্তরাষ্ট্র কত বড় একটা ইউটার্ন নিছে। আপনার ব্রিটিশদের যখন ব্রিটিশ আন্দোলন হচ্ছে ভারতের পাশে ছিল, যুক্তরাষ্ট্র সারা জীবন যে পল্টিবাস, এটা আমি বলতেছি একটু পরে আসছি, এখান থেকে এখানে একটু পরে আসতেছি। এখন যেটা হচ্ছে যে 65-তে পাক ভারত যুদ্ধে হচ্ছে পাকিস্তানের পক্ষে কাজ করেছে হচ্ছে ইসলামের পাশে ছিল যুক্তরাষ্ট্র, আর সেখানে ভারতের এবং যেটা হয়েছে যে 71-এ মুক্তিযুদ্ধে ভারতের পাশে ছিল, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের পাশে ছিল রাশিয়া, এবং
পাকিস্তানের পাশে ছিল যুক্তরাষ্ট্র। তখন আবার যুক্তরাষ্ট্রের সাথে চীনের সম্পর্ক ছিল মধুর। ট্রাম্প জামানায় আমেরিকার কূটনীতিবিদরা, আমেরিকার অনেক কূটনীতিবিদ কিন্তু বিরোধিতা করতেছে, ভারতের সাথে বৈরী সম্পর্কের বিরোধিতা করছে। এটা কিন্তু খুব স্বাভাবিক, এটা করবেই। হ্যাঁ, কারণ ভারত তো আর ছোট অর্থনীতির দেশ না। কিন্তু ভবিষ্যতের এই দুই দেশের যে এই সম্পর্ক কি হবে এটা কিন্তু এখনই বলা যাবে না। সেটা হচ্ছে দেখা যাবে এখন ট্রাম্পের পরে যদি আমেরিকার প্রেসিডেন্ট ইলন মাস্ক হয়, তাহলে কূটনীতিক পলিসি কি তারা চেঞ্জ করবে না? সেটাই আমরা দেখা, যেই হোক, যদি রিপাবলিকান অন্য কেউ হয় তাহলে কি চেঞ্জ করবে না? বা ডেমোক্রেটিক অন্য কেউ হলে তো চেঞ্জ করবে। তা আমরা সেই দিকে কি হবে দাদা, সেইটা তো শেষ করার বিষয়। আজকে শেষ করা লাগবে, কারণ বিষয় ভিত্তিক অনেক বড়, আমাদের সময়ের স্বল্পতা একদম নাই। তো সুপ্রিয় দর্শক, আমরা এটা নিয়ে আরও কথা বলবো, আমরা দুজনেই আবার কথা বলবো আরও কিছু তথ্য উপাত্ত নিয়ে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আমাদেরকে জানাবেন, আর বরাবরের মধ্যে আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আমাদের এখানে আপনারা যদি কিছু জানতে চান আমাদের কমেন্টে লিখুন, আমরা চেষ্টা করব সেই বিষয়ে তথ্যগুলো আলোচনা করার জন্য। তো আজকে এখানে বিদায় নিচ্ছে। আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।